দেখো তোমরা ডেটা সায়েন্সের ব্যাপারে এখন কম বেশি অনেক কিছু শুনেছো, তাই তো? কেউ কি বলতে পারবে ডেটা সায়েন্সের ব্যাপারে কিছু? হ্যাঁ স্যার। কেউ কি বলতে পারবে ডেটা সায়েন্সের ব্যাপারে কিছু? যা জানো, ভুল বললেও ভুল বলতে পারো, কোনো অসুবিধা নেই। বলো। ওকে, তো দেখো ডেটা সায়েন্স এই দুটো যদি আমি ওয়ার্ডটাকে স্প্লিট করি, ওকে, ডেটা সায়েন্স, আচ্ছা এর মধ্যে ডেটা মানেটা কি তোমরা বলো তো? ডেটা মানে কি? ডেটা মানে কি প্রতীক? সে বিভিন্ন জিনিসের ডেটা, মানে যেমন সাপোজ ইনফরমেশন। ইনফরমেশন, তারপর ফোন নাম্বার, এগুলো কালেক্ট করা। হ্যাঁ, তুমি যেটা বলছো সেটা হচ্ছে ইনফরমেশন। তো ডেটা মিনিং কি হয়, কি ইনফরমেশন। ওকে, তো ডেটাকে যদি তুমি মিনিংফুল ওয়ার্ডে বলতে পারো কি, সেটা হচ্ছে কি যে রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি, সেটা হচ্ছে কি ডেটা, নাকি না বলো? রিয়েল ওয়ার্ল্ডে তুমি যা দেখতে পাচ্ছ সেগুলো কি এক এক ধরনের ডেটা। সাপোজ তুমি দেখতে পাচ্ছ কি তুমি কারো এজ বলছো 20, তখন সেটা কি হয়ে যাচ্ছে, একটা ডেটা হয়ে যাচ্ছে, নাকি না বলো? হুম, clear? হ্যাঁ স্যার। কারো ধরো নাম, সাপোজ তোমার নাম, সেটা হচ্ছে কি প্রতীক। আমি যখন বললাম প্রতীক আর তার তোমার এজ লিখে দিলাম, দুটো ডেটা আমি পেয়ে গেলাম। এবার এই দুটো ডেটাকে যখন আমি কম্বাইন করে দেবো না, যে এজ অফ প্রতীক ইজ, আমি সাপোজ লিখে দিলাম যে 20, তখন এটা কি হয়ে যাবে বলো তো? ডেটাগুলো কিসে কনভার্ট হয়ে যাচ্ছে জানো? হচ্ছে ইনফরমেশনে কনভার্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছো ডেটা আর ইনফরমেশনের মধ্যে পার্থক্য? প্রীতম, কৌশিক, হ্যাঁ স্যার। এবারে কথাটা হচ্ছে কি আমরা ডেটা জানলাম কি যে রিয়েল ওয়ার্ল্ড এটি মানে কি, সেটা হচ্ছে কি যার দ্বারা আমরা কিছু মিনিংফুল জিনিস পাই। ওকে, সায়েন্স মানে কি বলতে পারবে? সায়েন্স মানে কি? যা কিছু স্যার বিজ্ঞান। বিজ্ঞান। বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? যেটার পেছনে কোনো কারণ থাকে। অবশ্যই। তো বিজ্ঞান তো সবসময় লজিক্যাল হয়, একই না বল? লজিক্যাল হয়, হ্যাঁ ক্যালকুলেটিভ হয়, একই না? বিজ্ঞান সবসময় কি বলে? লজিক্যাল হবে আর ক্যালকুলেটিভ হবে, তাই তো? বিজ্ঞানে তোমরা এরকম ধরে ধরে নেওয়া হয় না কিছুই, সামথিং এটা হচ্ছে বলে মনে হচ্ছে, এরকম কিছু তোমরা পেয়েছো বিজ্ঞানে? না, সবসময় কি একটা লজিক্যাল না। ওয়ে দেওয়া হয়, একটা ক্যালকুলেটিভ ওয়ে দেওয়া হয়। এবার যদি আমি দুটোকে জয়েন করি, তোমরা কি দেখতে পাচ্ছ যে রিয়েল ওয়ার্ল্ডে যে ডেটা, তার নিয়ে যে আমরা সায়েন্স করব, তার নিয়ে যে আমরা লজিক্যাল কাজকর্ম করব, তার নিয়ে যে আমরা ক্যালকুলেশন করব, এটা হয়ে যাবে কি ডেটা সায়েন্স। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সাপোজ সাপোজ ধরো রিয়েল ওয়ার্ল্ডের কি ডেটা হতে পারে, ধরো আমি কি করলাম, রিতম, প্রতীক, কৌশিকের আমি কি করলাম 200টার মতো ইমেজেস নিয়ে নিলাম। তো এগুলো কি এক এক ধরনের ডেটা, কিনা বলো? ডেটা। এবার আমি কি বললাম, আমি এখানে আমি কি করলাম, সায়েন্স লাগালাম। কি সায়েন্স? আমি কি করলাম, এখানে এমন একটা অ্যালগোরিদম বানালাম বা এমন একটা ক্যালকুলেশন লাগালাম, এখানে কি হবে, যে কোনো প্রতীক, কৌশিক বা রিতমের যে কোনো একটা ইমেজ দেওয়া হবে, সেটা দেখে আমার অ্যালগোরিদম বলে দেবে এটা কার ইমেজ। বুঝতে পারছো? এটা লজিক্যাল প্লাস এটা ক্যালকুলেটিভ, কিনা বলো? হচ্ছে? হ্যাঁ স্যার। তো এইভাবে কি করব আমরা আমরা হচ্ছে কি ডেটা সায়েন্সকে বুঝি, এখানে কি হবে ডেটা থেকে আমরা মিনিংফুলনেস জিনিসটাকে বার করাবো বা ইনসাইটস বোঝাবো। তো দেখো এখানে আমি তোমাদেরকে প্রপার মিনিংটা দেখিয়ে দিয়েছি। ডেটা সায়েন্সটা কি হচ্ছে, একটা ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড। ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড মানে হচ্ছে ডেটা সায়েন্স কখনো একটা ফিল্ড নিয়ে তৈরি হয়নি। যেমন দেখো আমরা মেশিন লার্নিংও পড়বো, আমরা ডেটা অ্যানালিসিসও পড়বো, আমরা স্ট্যাটিস্টিক্সও পড়বো। দেখো তিনটে কিন্তু আলাদা আলাদা ফিল্ড, দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো তিনটে কিন্তু আলাদা ফিল্ড। এই তিনটে স্যার এআই তো হয়। হ্যাঁ, এই এআই এর মধ্যে তোমার মেশিন লার্নিং পড়ে যাচ্ছে। ওকে, ডেটা অ্যানালিটিক্স আলাদা ভাগে পড়ে যাচ্ছে, স্ট্যাটিস্টিক্স আলাদা দিকে পড়ে যাচ্ছে, স্ট্যাটিস্টিক্সটা পুরোটা ম্যাথ। আমরা যখন তিনটে কম্বাইন করে নেবো এক জায়গায়, সে তখন কি হয়ে যাবে আমাদের ডেটা সায়েন্স। বুঝতে পেরেছো? ডেটা সায়েন্স। ঠিক। তো ডেটা সায়েন্স কি এক ধরনের কি অ্যালগোরিদম বা প্রসিউড বা প্রসেসেস, যেটা কি করে লার্জ অ্যামাউন্ট অফ ডেটাকে কি করে আমরা সেখান থেকে হিডেন প্যাটার্নস বা জেনারেট ইনসাইটস খুঁজে বের বা কিছু ডিরেক্ট ডিসিশন মেকিং করি।
মানেটা কি? মানে হচ্ছে আমরা ডেটা সায়েন্সের মাধ্যমে এমন একটা কিছু ক্যালকুলেটিভ ওয়ে বার করতে পারবো বা এমন ধরনের কিছু অ্যালগরিদম বানাতে পারবো যার মাধ্যমে কি আমরা লার্জ অ্যামাউন্ট ডেটা, সাপোজ ধরো তোমাদের ইউটিউব তোমাদের দেখেছো, তোমাদের ইউটিউবে কি তোমরা লার্জ অ্যামাউন্ট অফ ডেটা তৈরি করো, সবসময় কোনো না কোনো ভিডিও ওয়াচ করতে থাকো, তাই তো? বা লাইভ অ্যাটেন্ড করতে থাকো, বা ইনস্টাগ্রামে তোমরা অ্যাটেন্ড করতে থাকো, তাই তো? ওখানে কি তোমাদের লার্জ অ্যামাউন্ট অফ ডেটা আছে, নাকি না? তো তোমাদের লার্জ অ্যামাউন্ট অফ ডেটা থেকে তোমরা ভেবে দেখো তো তোমাদের কেন সিলেক্টিভ কিছু রিলসই তোমাদের দিকে সাজেশনে আসে? তোমরা কারণ চিন্তা স্যার করো। ওগুলোই আমরা পছন্দ করি। হ্যাঁ, একদম। তোমাদের লার্জ অ্যামাউন্ট অফ ডেটা, তোমরা হয়তো দিনে দেখবে 100 থেকে 150টা তো রিলস দেখো, তাও তোমাদের এত লার্জ অ্যামাউন্ট অফ ডেটা, প্রত্যেকের আলাদা আলাদা লার্জ অ্যামাউন্ট অফ ডেটা থাকে। সেখান থেকে কি হয়েছে, হিডেন প্যাটার্ন খোঁজা হয়েছে। হিডেন প্যাটার্ন বলতে কি, কেউ সাপোজ স্যাড রিলস পছন্দ করে, তার জন্য কি হলো, সিলেক্টিভটা কি আসবে, স্যাড। ওকে, বুঝতে পেরেছো রিতম? কেউ ধরো কিছুটা ফানি রিলস পছন্দ করে, হ্যাঁ, কিছু ফানি ভিডিও পছন্দ করে, তাকে ফানি ভিডিওস দেওয়া হচ্ছে, যাতে কি সে যাতে সে ওই অ্যাপটাতে আরো কিছুক্ষণ স্টে করে। এই জন্য দেখবে যখন ইনস্টাগ্রাম যদি কেউ একবার খুলে নেয়, তো সে 30 মিনিটের কম তো সে ছাড়তে পারে না। দেখেছো তোমরা? একবার তোমরা খুলবে রিল সেকশন, দেখবে 45 মিনিটস, 1 ঘন্টা এমনি কেটে যাচ্ছে। দেখেছো তো, অনেক টাইম ওয়েস্ট হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ। তো আমি রিয়েল ওয়ার্ল্ডে তোমাদের ডেটা সায়েন্স আর কোথায় কোথায় লাগছে আমি সবই বলবো। তাহলে ডেটা সায়েন্সটা কি? ডেটা সায়েন্স হচ্ছে একটা ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড। ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড মানে কি, যেই ডেটা সায়েন্স হচ্ছে অনেক ফিল্ড নিয়ে তৈরি হয়েছে, যেমন কি স্ট্যাটিস্টিক্স, অ্যালগোরিদমস, মডেলস, এছাড়া আরো কিছু কিছু আছে, আমি লিখে নিই। ওকে, তো এই সমস্ত ফিল্ডস গুলোকে এক্সপ্লোর করে কি হয়েছে, একটা নতুন ফিল্ড তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে কি ডেটা সায়েন্স। যেটা কি করে, তোমার লার্জ অ্যামাউন্ট অফ ডেটা থেকে কি করা হয়, কিছু হিডেন প্যাটার্নস নেওয়া হয়, বা কিছু ইনসাইটস নেওয়া হয়, বা কিছু ডিসিশন মেকিং এর কাজ নেওয়া হয়। যেমন আমি দেখেছিলাম তোমাদের আগে একটা SMS স্প্যাম ডিটেকশন করেছিলাম, তাই তো? সেখানে কি করেছিলাম আমি, প্রায় 5000 ডেটা থেকে আমি কি করেছিলাম, ডিসিশন মেকিং এ এসেছিলাম। কোনো মেসেজ দেখলে সেটা হ্যাম না স্প্যাম বলবে, ছিল তো প্রতীক, কৌশিক? হ্যাঁ স্যার ছিল। আগের দিনের ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কি করেছি, এত পরিমাণ ডেটা থেকে আমরা কি করেছি, ডিসিশন মেকিং করেছি। ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? ডেটা সায়েন্স ব্যাপারে আর কারো কারো কিছু কোশ্চেন আছে? ইন্ট্রোডাকশনটা সবাই বুঝতে পেরেছো নাকি? স্যার বললাম এগুলো নোট করবো। না, নোট করার দরকার নেই, আমি তো এখানে দিয়ে দিয়েছি। এবার তোমরা চাইলে আমি যেগুলো লিখছি সেগুলো তোমরা নোট করে লিখে রাখতে পারো। ওকে, যখন আমি পিপিটি শো হ্যালো করবো না। স্যার। হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে আপনি যে বললেন যেরকম আমরা রিলস দেখি সেরকমই রিলস দেয়, তো অ্যালগোরিদম কি করে বুঝি যে কোনগুলো ওই যে স্যাড রিলস বা কোনগুলো ফানি রিলস? হ্যাঁ হ্যাঁ, এটা একটা ঠিক জিনিস তুমি বলেছো, যে অ্যালগোরিদম কি করে স্যার বোঝে, যেটাতে রিয়েক্ট করে সেটাই। অ্যালগোরিদম কি করে বোঝে। হ্যাঁ, তো দেখো, ঠিক ভালো কোশ্চেন করেছো। তো সাপোজ তোমরা দেখবে হয়তো রিলস আছে, ওকে, তো তুমি কি দেখতে পাচ্ছ তার কি কি জিনিস থাকে বলো তো, তার কিছু ডেটা থাকে। প্রথম ডেটা কি থাকে, তার কমেন্ট সেকশন, কিনা বলো, কমেন্ট সেকশন থাকে, তাই তো? এছাড়া কি থাকে, সে রিলসের টাইপ। কেউ ধরো হচ্ছে রিলসে একটা কিছু গান ইউজ করে, সেই গানটা 3 ভাবে ইউজ করা যেতে পারে। আইদার সেটা লাভ ভাবে ইউজ করা যেতে পারে, আইদার সেটা ফানি ভাবে ইউজ করা যেতে পারে, আর সেটা স্যাড ভাবে ইউজ করা, তাই তো? হ্যাঁ কিনা, আমরা দেখেছি এগুলো। তো আমরা হ্যাঁ, তো অ্যালগোরিদম কি করে, এই রিলস থেকে মেটা ডেটা বার করে। মেটা ডেটা জিনিসটা কি, মেটা ডেটা হচ্ছে ডেটা অ্যাবাউট ডেটা, ডেটার ব্যাপারে আরো কিছু ডেটা নিয়ে বলা হয় মেটা ডেটা। এটা যখন আমি তোমাদেরকে প্রজেক্ট করাবো, ওকে, তখন তোমরা আরো ক্লিয়ার হবে, তো আমি একটু বলে রাখছি। তো রিলসে কি করে, দেখে যে এক টাইপের জিনিস, যেমন ধরো সাপোজ রিলসে হচ্ছে দেখলো কি, যে কিছু সংখ্যক মানুষ যারা কি করছে, কমেন্ট সেকশনে তাতে লাভ ইমোজি দিচ্ছে। তো অ্যালগোরিদম কি ডিটেক্ট করবে, সেটাকে লাভ করবে না স্যাড করবে? অবশ্যই লাভ করবে, লাভ করবে। হ্যাঁ। তো তোমরা দেখবে, হ্যাঁ স্যার। তোমরা দেখবে বেশিরভাগ সময় তোমরা যদি নতুন ইনস্টাগ্রামের বা ফেসবুকে যদি, বা তোমরা ধরো ইউটিউবে যদি নতুন অ্যাকাউন্ট খুলো, সবসময় দেখবে কোন ভিডিওগুলো আসে, যেগুলো পপুলার ভিডিও, সেগুলো কিন্তু আসে। সব থেকে যেগুলো বেশি পপুলার সেগুলো দেখবে হঠাৎ করে চলে আসে, আসে কি আসে না, আসে তো?
আর হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, তারপর আমি যেটাতে ওয়াচ টাইম বেশি দেখি সেই হ্যাঁ, টাইপের ভিডিও। কিন্তু তোমরা জানো যে ওয়াচ টাইমের জন্য, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। ইউটিউব এটাকে আলাদাভাবে নেয়। কিভাবে নেয়? এক হচ্ছে যদি পপুলার ভিডিও হয় তার আমি ডেটা বেশি পাবো, আর কমেন্ট সেকশন থেকে আমি জানতে পারবো যেটা আসলে কোন ক্যাটাগরিতে পড়তে পারে, এক কি না বলো? আর সেটা লাভে তো পড়তে হ্যাঁ পারে, স্যার। স্যাডেও পড়তে পারে, তাই তো, এক কি না? এটা জানতে পারবো। দ্বিতীয় হচ্ছে কি, তার ওয়াচ টাইম দেখে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে কি বেশি মানুষে পছন্দ করছে। এবার তুমি ধরো নতুন অ্যাকাউন্ট খুলেছো, তো তুমি কিছুই এখন অব্দি দেখছো না, তোমাকে কি করবে ইউটিউব ধীরে ধীরে 4 রকমের কম্বিনেশন দেওয়া স্টার্ট করবে। ওকে, যেগুলো পপুলার হচ্ছে লাভ, একটা থাকে স্যাড, ফানি, আর মডারেট, মানে হচ্ছে টিচিং স্টাইল। ঠিক আছে, দেখবে আস্তে আস্তে তোমাদের স্যাড, ফানি আর লাভটা বেড়ে যাচ্ছে, আর টিচিংটা কি হচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে। তার কারণটা কি? এইসব জিনিসের ডেটাগুলো বেশি আসে, একই না বলো? আসে, তাই তো? হ্যাঁ স্যার। তো এইভাবে কি হচ্ছে, ডেটা সায়েন্স অ্যালগোরিদম ডিটেক্ট করছে যে তুমি কোন ভিডিওটা দেখা বেশি পছন্দ করছো। তুমি তুমি দেখতে পাচ্ছ তুমি তার 3টে রিলস দেখছো স্যাড, পুরোটা দেখছো বা দুবার দেখছো, কিন্তু 2টো রিলস দেখতে পাচ্ছ তার লাভ। তো কি কি সে চাইবে? সে চাইবে তোমাকে আরো স্যাড রিলস দেখানো, একই না? বুঝতে পেরেছো? ঠিক আছে, বুঝতে পেরেছো আকাশ রিলসের ব্যাপারটা? আকাশ, বুঝতে পেরেছো? বাবা হ্যাঁ স্যার। ওকে, তো ঠিক আছে। আর আর কারো কিছু কোয়েশ্চেন আছে নাকি বলো? আর কারো কিছু কোয়েশ্চেন এখন অবধি? না স্যার, ফেসবুকও তো সেম একদম। হ্যাঁ, একদম সেম। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, আমি ইউটিউব একই ধরনের ক্যাটাগরিতে ফেলেই বললাম জেনারেল। এবার এটা নিজস্ব নিজস্ব অ্যালগোরিদম ইউজ করে, বিভিন্ন রকম থাকে। ওকে, আমি আর ভিতরে যাচ্ছি না ক্যাটাগরিতে, বাট কাইন্ড অফ সেম থিং জিনিসটা ওরা ইউজ করে। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, আর কিছু কোয়েশ্চেন আছে নাকি বলো? সুপ্রিতা, স্নেহা, সরবিন্দু, পল্লব, তোমাদের কাছে যদি কিছু কোয়েশ্চেন থাকে বলতে পারো। স্যার এসব, স্যার হ্যাঁ বলো। বলছিলাম যে এইসব যেটা মানে আমরা যে রিলস গুলো দেখছি, সেই ইউটিউব, ইনস্টা বা ফেসবুক যেটাই হোক না কেন, সবগুলো তো ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারাই তো ওরা বুঝতে পারছে সবকিছু। হ্যাঁ, অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না, অ্যাকচুয়ালি হয় ডেটা সায়েন্স। বুঝতে পেরেছো তো? এআই আর ডিএস দুজনে একসাথে কাজ করিয়ে হয়। তো আমি যদি তোমাকে শর্টে বলি, ডেটা সায়েন্স কি? ডেটা সায়েন্স তোমার ট্রেন্ডটা বোঝে যে তুমি কোন ধরনের জিনিস পছন্দ করছো। এক কথায় কি, তোমার হিডেন ইনসাইটস গুলো দেখতে দেখতে চাই যে তুমি লাভ জিনিসগুলো বেশি পছন্দ করছো। সাপোজ একটা কোম্পানি দেখলো কি এক ধরনের প্রোডাক্ট বেশি বেশি বিক্রি হচ্ছে, তো সেটা হচ্ছে ডেটা সায়েন্সের কাজ। ও কি করবে? ডেটাগুলো থেকে কি করবে? ইনসাইটস গুলো বার করে। বুঝতে পেরেছো? এআর কাজ হচ্ছে কি? এআর কাজ হচ্ছে স্মার্টলি কাজ করা, স্মার্টলি ওয়ার্ক করা। ওকে, এটা হচ্ছে দুজনের পার্থক্য। ডেটা সায়েন্স কিন্তু আলাদা করে কিছু কাজ করে না, বাট এআই কিন্তু স্মার্টলি ওয়ার্ক করে। বুঝতে পেরেছো? বিভিন্ন রকমের হ্যাঁ ডেটা স্যার, থেকে মানে ডেটা সায়েন্স ইনফরমেশন গুলো এআই কে দিচ্ছে, এআই তার সাপ্লাই গুলো দিচ্ছে। অ্যাকচুয়ালি কি থাকে এর মধ্যে এমএল, সেটাকে কি করে ডিএস শেয়ার করে, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। দেখো, মেশিন লার্নিং অ্যালগোরিদম দেখতে পেয়েছো? এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে এআই এর পার্ট। তো এই এআই এর মেশিন লার্নিংটাকে ইউজ করে কি হয়েছে ডেটা সায়েন্স এত পাওয়ারফুল হয়ে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো চলো তাহলে আমি তোমাদেরকে আজকে কি কি ব্যাপারে বলবো, সেটা হচ্ছে কি ডেটা সায়েন্স কি, যেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। এর ইম্পর্টেন্স কি সেটা এখন বোঝাবো। তারপরে কি প্রসেস বোঝাবো, এআই ডেটা সায়েন্স বোঝাবো, তারপরে প্রি রিকোয়ারমেন্টস ফর ডেটা সায়েন্স। তোমরা একটা যদি ভালো ডেটা সায়েন্টিস্ট হতে চাও, তোমাদের দিয়ে কি কি ভালো জিনিসটা জানতে হবে সেটা আমি বলবো, আর কি কি আমি পড়াবো সেগুলো আমি বলবো। ওকে, ঠিক আছে? তো প্রথমে ইম্পর্টেন্স অফ ডেটা সায়েন্স। তো দেখো, প্রাইস অফ ডেটা সায়েন্স কোথায় গেছে দেখো, 11.5 মিলিয়ন জবস, দেখতে পেয়েছো? 11.5 মিলিয়ন জবস ওপেনিং। আর তোমরা যদি এর ফ্রেশার্স এর জবসও দেখতে যাও, ওকে, তোমরা দেখতে পাবে কি অ্যাবাভ 20 এলপিএ পাবেই। যদি ভালো কোম্পানিতে দেখো, যে কোনো কোম্পানিতে মিনিমাম 12 এলপিএ তোমাকে দেবে, তুমি ভালো একটা ডেটা সায়েন্টিস্ট হও। বুঝতে পেরেছো? আচ্ছা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কি বলেছে সেটা ভালো করে বলেছে কি 2026 সালে ডেটা সায়েন্টিস্ট অ্যান্ড অ্যানালিস্ট উইল বিকাম দ্য নাম্বার 1 ইমার্জিং রোল ইন দ্য ওয়ার্ল্ড। ক্লিয়ার? এটাই তোমাদেরকে যথেষ্ট
মানে বলার জন্য যে কেন তোমরা ডেটা সায়েন্স পড়বে। 2026 নাগাদ, আমরা এখন কোথায় আছি? 2024-এ আছি, তাই তো? আর 2 বছর শুধু। 2 বছর। তোমরা এখনই দেখতে পাচ্ছ ডেটা সায়েন্সের কিভাবে তোমাদের লাইফের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি আরো দেখাবো অ্যাপ্লিকেশন, যদি তোমরা দেখো না তোমরা বিশ্বাস করতে পারবে না, তোমরা ডেটা সায়েন্সের এই জিনিসগুলো তোমরা এখন অব্দি ইউজ করে আসছো কিন্তু তোমরা জানো না। ওকে, তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কি বলেছে, বা WEF বলা হয় কে শর্টে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলেছে কি 2026 সালের মধ্যে ডেটা সায়েন্টিস্ট প্যানেলিস্ট টপ জায়গায় চলে যাবে। ওকে, বুঝতে পেরেছো? আবার কি বলেছে দেখো, 21st সেঞ্চুরিতে এটা কি হবে? হটেস্ট ফিল্ড হয়ে যাবে। ওকে, কারণটা কি? কারণ এটা লজিস্টিক্স টু হেলথ কেয়ার অ্যান্ড কাস্টমার সার্ভিসের জন্য। এই জিনিসটা যখন আমি অ্যাপ্লিকেশন কিছুক্ষণ পর দেখাবো, তোমরা তখন বুঝতে পারবে যে ডেটা সায়েন্স কতটা ভাবে একটা গ্রো করছে। ওকে, কি করে এটা একটা হট টপিকে যাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। তো দেখো, ইম্পর্টেন্স তোমাদেরকে আর আলাদা করে কিছু বলার দরকার নেই। সেটা হচ্ছে কি এটা একটা অনেক এনহান্সড আর এম্পাওয়ার্ড ম্যানার। তোমরা অলরেডি তোমাদেরকে যে দুটো প্রজেক্ট করেছি, তোমরা যদি প্রজেক্ট দুটো ভালো করে দেখো, সেটা কি অলরেডি একটা এনহান্সড প্রজেক্ট। একটা SMS স্প্যাম ডিটেকশন, মানে তুমি জিনিসটা ভেবে দেখো, আর তুমি মেশিনের মধ্যে যদি তুমি তার ইন্টেলিজেন্স দিতে পারছো, তার মানে কি সেটাকে অনেক পাওয়ারফুল বানিয়ে দিচ্ছ, নাকি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো তুমি কি করছো? ডেটা সায়েন্সের মাধ্যমে একটা কি করছো? ইন্টেলিজেন্ট সিস্টেম বানিয়ে নিচ্ছ, যেটা কি করছে? ফ্রিলি ওয়ার্ক করতে পারছে। যেই কাজটা একটা মানুষের করতে 20 দিন লাগবে, সেটা কিন্তু উইথিন এ সেকেন্ডে কাজ করে দিচ্ছে। ওকে, বুঝতে পারছো? এই জন্য অনেকেই হয়তো বলবে, দেখবে DS আর AI এই দুজন নাকি এখন অনেক মানুষের জব খেয়ে নিচ্ছে। তোমরা দেখবে এখন পিপিটি বানানো কোনো চাপের ব্যাপার? হ্যাঁ স্যার বলছি। পিপিটি বানানো কি এখন কোনো চাপের ব্যাপার? কোড লেখা কি কোনো এখন চাপের ব্যাপার? চ্যাটজিপিটিতে মারো তুমি যে কোনো কোড। না স্যার, এখন ওই এআই করে দিচ্ছে, খালি টপিক লিখতে লাগছে। এর ব্যাপারটা আমি না একবার বলেছিলাম যে AI কি করে উত্থাপন হয়েছে, এটা অ্যাকচুয়ালি ডেটা সায়েন্স। এআই এর ব্যাপারটা আমি বলেছিলাম। এআই একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। এআইটা তুমি যদি দেখো না, এআই অনেক পুরো। এআই হচ্ছে অ্যাবাউট 1950s এ এসেছিল। ওকে, তখন অতটা কেউ কেয়ার করে না। 1980s এর আগে অবধি খুব কাজ হয়েছিল এআই। 1980s থেকে 1980 থেকে 1988 অবধি থেমে গিয়েছিল কাজ। কারণটা কি জানো? এটাকে উইন্টার সিজন বলা হয় অফ এআই। এর কারণটা হচ্ছে কি, এই সময় এআই এর উপর এমন কিছু অ্যাডভান্স কাজ হয়েছে যার রেজাল্ট কিন্তু সবসময় ফেলিওয়ার আসছিল। ওকে, কেউ সাকসিড করতে পারছিল। ওকে, কেউ ডেটাকে ম্যানেজ করতে। তারপরে কি হয়েছে, আইবিএম কি করলো, হঠাৎ একটা কি করলো, একটা গেমিং এর জন্য একটা এআই বানানো। সেটা হচ্ছে কি চেস। নাম শুনেছো তো? দাবা খেলা, এটা বলা চেস। তো একটা এআই বানালো, সেটা কি করলো, তৎকালীন যে চেস মাস্টার ছিল, ওকে, তাকে হারিয়ে দিয়েছে 3-2। তোমরা ভেবে দেখো কতটা স্ট্রং। বুঝতে পেরেছো? তারপর থেকে কি হয়েছে, এআই এর সবার উপরে ইন্টারেস্ট রাখতে থাকলো। আর এখন 2000 সাল থেকে দেখতে পাচ্ছ এআই কিরকম। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? আর এখনকার দিনে কেন এত ইউজ হচ্ছে, সেটা কারণটা আমি একটু পরে বলছি। ওকে, ক্লিয়ার? দেখো, এবারে কি অ্যাপ্লিকেশনে প্রথম আছে কি রিকমেন্ডার সিস্টেম। তোমরা অনেকেই কি স্পটিফাই ইউজ করো, তাই তো? তোমরা অনেকে নেটফ্লিক্স ইউজ করো, তোমরা অনেকে হয়তো ইউটিউব ইউজ করো, তো সবাই ইউজ করো। সেখানে কি দেখবে, তোমরা সঙ্গে সঙ্গে যখন যাবে তোমাদের কিছু রিকমেন্ডেড ভিডিও দেওয়া হয়, বা তুমি যদি কোনো ইউটিউবে ভিডিও চালাও তার নিচেও দেবে অনেকগুলো রিকমেন্ডেড ভিডিও দেবে। সেগুলো কি করে আসছে? তোমার ডেটা থেকে হিডেন ইনসাইটস গুলো বার করাচ্ছে, দিয়ে তোমাকে ওই ধরনের তোমাকে ভিডিওস গুলো দিচ্ছে। আমরা একটা বানাবো এই কোর্সে, এটা হচ্ছে কি মুভি রিকমেন্ডেশন সিস্টেম। আমি কোনো হয়তো মুভি তোমাকে রিকমেন্ড করব, সেই অনুযায়ী তোমাকে আরো কিছু মুভি তোমাকে রিকমেন্ড করে দেবে। সাপোজ তুমি বলবে কি আমি আয়রন ম্যান পছন্দ দেখতে, তোমাকে আয়রন ম্যান রিলেটেড কি কি মুভি তোমার আরো পছন্দ হতে পারে সেই একটা তোমাকে লিস্ট বানিয়ে দেবে। ওকে, বুঝতে পেরেছো? ঠিক আছে, প্রতীক? বলছিলাম স্যার, আরেকটা কোশ্চেন ছিল। বলো। হ্যাঁ স্যার, বলছিলাম মানে কেউ কেউ বলে যে মনে করুন এই ফোনের মধ্যে কিছু আমি দেখলাম বা সাইডে কিছু বললাম, ওটাই আবার ফেসবুকে বা কোথাও অ্যাড দেয় ওই টপিকেরই। হ্যাঁ, এটা একটা জিনিসটা থাকে। তোমরা হয়তো দেখবে
আজকে তো ফ্লিপকার্টে কি করেছো তুমি? ফ্লিপকার্টে তো একটা কোনো শার্ট দেখেছো, ওকে, পরের দিন দেখবে তোমার গোটা ফেসবুকটাতে দেখবে ফ্লিপকার্ট আসছে, ঠিক আছে, তাই তো, হ্যাঁ কি না? আছে তো। তো এটা কি হ্যাঁ ডেটা? হ্যাঁ স্যার হয়েছে, বা কিছু যদি বলেছি তার কিছুক্ষণ পর যদি অন্য কিছু খুলেছি তো দেখেছি যে ওটাই চলে আসছে বারবার। এবার ওগুলো কি করে ওরা ডেটা লিক করে নিজেদের মধ্যে, তো ওদের নিজেদের পলিসির মধ্যে থাকে। তোমরা কি করো বলো তো, তোমরা ওদের কখনো পলিসি পড়তে যাও, যখন তোমরা কোনো দেখবে অ্যাপ ইনস্টল করো সেখানে একটা থাকে টার্মস অফ কন্ডিশনস থাকে, তোমরা কখনো কি ওটা পড়ে দেখো? accept তোমরা সঙ্গে সঙ্গে চেক করো, দিয়ে অ্যাকসেপ্ট করে দিয়ে বেরিয়ে, ওকে, দিয়ে পরে বলবে কি আমার এটা চুরি হয়েছে। তো তারা বলবে তুমি অলরেডি টার্মস অফ কন্ডিশন তোমরা অলরেডি অ্যাকসেপ্ট করেছো। এটা হচ্ছে কি বিজনেস, ওকে, বুঝতে পেরেছো? ঠিক আছে। হ্যাঁ স্যার। ওই জন্য বলি সবসময় যে কোনো জিনিস যদি প্রোডাক্ট ইউজ করবে অ্যাটলিস্ট একটু চোখটা বুলিয়ে দেখো যে এমন কিছু নিয়ে নেই তো যার জন্য তোমার মানে পার্সোনাল কিছু ডেটা তোমার লিক হয়ে যাবে, যেটার জন্য তুমি হাবো। ওকে, সবসময় এটা আমি বলি সবাইকে, ঠিক আছে। আর ভুলভাল করে কোনো ওয়েবসাইটে যেও লগ ইন করে দেবে না তোমার জিমেল দিয়ে, তার জন্য কি টেম্পোরারি কোনো জিমেল বানাও। এখন তোমরা যাবে অনেক ওয়েবসাইটে দেখবে টেম্পোরারি জিমেল বলে ক্রিয়েট করা যায়, ওকে, টেম্পোরারি জিমেল ক্রিয়েট করে তুমি হয়তো কিছু একটা হয়তো ওয়েবসাইট হয়তো তোমার ওই সময়টার জন্য লাগছে, তো তুমি কেন তোমার পার্সোনাল জিমেল দিয়ে তুমি কেন এটা লগ ইন করছো? টেম্পোরারি একটা মেল দাও, সেটা দিয়ে লগ ইন করো। ক্লিয়ার? বুঝতে পেরেছো? প্রত্যেক, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দাদা হ্যাঁ বলো। বলছি, ধরো বললে ডেটার কথাটা, ইউটিউবে ধরো আমি এক ধরনের ভিডিও দেখছি, ওই ধরনের ভিডিওই বা রিলস আমাকে দিচ্ছে, ডেটাটা যেটা নিচ্ছে সেটা ইউটিউবে যেগুলো দেখছি তার উপর থেকে, তো আমার ফোনের কোনো ডেটা নিচ্ছে না তো? এবার এটা আমি বলতে পারবো না, ইউটিউবের এটা নিজস্ব জিনিস, আমি কি করে বলবো? সে হয়তো তার সেন্সার কিছু ইউজ করছে, যে তুমি স্পটিফাই কি ধরনের গান ইউজ করো। তো দেখো ইউটিউব বা যা সমস্ত গুগলের প্রোডাক্ট না, গুগলের প্রোডাক্ট হুম। মানে ইন্ডিয়া ব্র্যান্ড করতে পারছে না, তাই গুগলের প্রোডাক্ট ছাড়া তো আমরা এখন চলতে পারবো। তুমি এখন যাই করে দেখবে গুগলের প্রোডাক্ট কিছু না কিছু তোমার সাথে লিঙ্ক আছে, তুমি দেখো একবার ভেবে দেখো। তোমার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ জিমেল কার জিনিস? গুগলে। পার্সোনাল লাইফ তুমি ইউটিউব দেখো, কার জিনিস? গুগল। ওকে, তুমি যাই করতে যাও না কেন তুমি গুগলের প্রোডাক্ট ঘুরে ফিরে ইউজ করবে, ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। এবার এটা গুগল হ্যাঁ স্যার। সে মার্কেটটা অকুপাই করেছে, যেখানে কি সে তোমার কাছে ভালোভাবে রিচ করতে পেরেছে। এবার সে যদি তোমার ডেটা ইউজ করে সেটা তো আমি আর বলতে পারবো না, বলো, ভিতরকার জিনিস হতে ওরা কি ইউজ করছে, ওরা কি সেগুলো বলবে যে আমি একটা ইউজারের ডেটা নিয়ে নিচ্ছি? ওপেনলি বলবে না, ওরা কি টার্মস অফ কন্ডিশনে দিয়ে দেবে, বুঝতে পারলে? এই তো বুঝতে পেরেছি দাদা। ওকে, দেখো নেক্সট অ্যাপ্লিকেশনটা কি হচ্ছে, এটা হচ্ছে কি ইমেজ প্রসেস। আচ্ছা, তোমরা অনেকেই দেখেছো টেসলা গাড়ির নাম শুনেছো? টেসলা, হ্যাঁ স্যার, এলন মাস্কের। এলন মাস্কের। কি গাড়িটা কি করে অ্যাকচুয়ালি? ইলেকট্রিক ইলেকট্রিক ভেহিকেল। ক্রুজ কন্ট্রোল করে তো স্যার। ইলেকট্রিক ভেহিকেল তো বলছো, কিন্তু জিনিসটা কি? জিনিসটা হচ্ছে কি সেলফ ড্রাইভিং কার। স্যার একটা স্মার্ট কার। স্মার্ট কারও বলতে পারো, হচ্ছে কি সেলফ ড্রাইভিং কার, মানে নিজে থেকে ড্রাইভ করতে পারো। কি করে জানো? সেটা হচ্ছে ইমেজ প্রসেসিং। স্যার অটো ড্রাইভ গুলো। হ্যাঁ, অটো ড্রাইভও বলে, সেলফ ড্রাইভও বলে, একই জিনিস, নিজে থেকে ড্রাইভ করবে আর কি। ওকে, তো কি করে সে হচ্ছে ইমেজ গুলোকে ডিটেক্ট করে, ও কার সামনে কার আসছে না কি আসছে, সেই জিনিসগুলো ও কি করে ডিটেক্ট করে। দেখো কার আছে, ট্রাক আছে, ট্রাফিক লাইট দেখবে যে গ্রিন সিগন্যাল আছে, ও ডিটেক্ট করে সেই রকম কাজ করে। এবার তুমি এখানে দুটো জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে ডিএস আর এআই। ভালো করে লক্ষ্য করো, তুমি এই যে ইমেজ, এটা কার অ্যাপ্লিকেশন? ডেটা সায়েন্স। ওকে, অবশ্যই তুমি এমএল ইউজ করবে, এমএল ইউজ করে তুমি ডেটা সায়েন্সে কাজ করবে, ওকে। বাট তুমি হয়তো সাপোজ একটা ট্রাফিক লাইট দেখছো কি রেড আছে, এটা ডিটেক্ট করার কাজ কার কাজ হবে? সেটা হচ্ছে ডেটা সায়েন্সের কাজ। বাট রেড লাইট দেখে তুমি কি ওয়ার্ক করবে, ঠিক আছে, কি ইন্টেলিজেন্ট ওয়ার্কটা করবে, সেটা কার কাজ হবে? এআই এর কাজ হবে। ক্লিয়ার? ডেটা সায়েন্স আর এআই এর মধ্যে পার্থক্য। হ্যাঁ স্যার। দাদা এটা আরেকবার বলো, একবার ডেটা সায়েন্স আর এআই এর পার্থক্যটা এখানে যেটা বললে। তুমি সাপোজ তোমার চোখ আর ব্রেনটাকে নাও, একটা হচ্ছে তোমার আই, একটা হচ্ছে ব্রেন। এটা হচ্ছে পারফেক্ট এক্সাম্পল একদম। তুমি তোমার চোখে দেখতে পাচ্ছ কি একটা ট্রাফিক লাইট লাল আছে, তাই তো, রেড আছে, তুমি তখন কি বেরিয়ে যাবে? বেরিয়ে যাবে কি? বেরিয়ে যাবে না, তাই তো। এবার দেখো তুমি তোমার চোখের মাধ্যমে এটাকে ডিটেক্ট করলে কি লাল আলো, এবার নিশ্চয়ই তোমার ব্রেন এখানেও কাজ করেছে এটাকে ডিটেক্ট করতে, তো
তো এই যে চোখের মাধ্যমে যেটা কাজ করছো সেটা হচ্ছে কি ডেটা সায়েন্সের কাজ। ব্রেন কি করবে? ব্রেনের কাজ হচ্ছে ডিটেকশনের পর ঠিক কোন কাজটা করবে সেটা হেল্প করতে সাহায্য করে। ওকে, যেমন হচ্ছে এআই। তো তোমার যখন টেসলা গাড়িটা আছে, সে যখন দেখলো একটা রেড লাইট, ওকে, তো রেড লাইট ডিটেক্ট করার কাজটা কাজ সেটা হচ্ছে ডেটা সায়েন্স। বাট রেড লাইট দেখে ও কি মানে কি ইন্টেলিজেন্ট ওয়ার্কটা করবে, কেউ থামবে নাকি এগোবে নাকি টার্ন নেবে, সেই কাজটা কে দেখবে? সেটা দেখবে এআই। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ক্লিয়ার দাদা। ঠিক আছে, কারো কিছু অসুবিধা আছে বলো এই অবধি? না স্যার। হ্যাঁ না স্যার। ঠিক আছে, তো দেখো নেক্সট জিনিস তোমরা চাইলে এগুলো নোট করতে পারো। ওকে, নেক্সট হচ্ছে কি স্পিচ রিকগনিশন। এটা আর আমার নতুন করে বলার দরকার নেই। গুগল অ্যাসিস্ট্যান্ট, তাই তো? আর কি কি আছে? সিরি আছে, তাই তো? অ্যালেক্সা, নাম শুনেছো তো? হ্যাঁ 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 স্যার। দাদা। হ্যাঁ, তো এগুলো কি? এগুলো হচ্ছে স্পিক রিকগনাইজেশন। তুমি সিরিতে দেখবে একমাত্র যে ইউজার, ঠিক আছে, যে একদম মানে অথেন্টিকেটেড আছে, সে বললে একমাত্র সাড়া দেয়। কার মাধ্যমে? তার স্পিচটা রিকগনাইজ করে, তার ফ্রিকোয়েন্সি চেক করে যে হ্যাঁ এই ভয়েসটা এই হচ্ছে আসল ইউজার, তাকেই কিন্তু রেসপন্স করে। ওকে, বুঝতে পেরেছো? মানে খেয়াল করেছো তো জিনিসটা, তাই তো? আচ্ছা দাদা। নেক্সট হচ্ছে কি প্রাইস কম্পারিজন ওয়েবসাইট। তোমরা এটা অনেক জায়গায় করো। তোমরা কি করো যে তোমরা কি করলে, একটা হয়তো ল্যাপটপ আছে, এই ল্যাপটপটার জন্য তুমি কি করলে যে একটা হচ্ছে তুমি ওয়েবসাইটে গেলে, ওয়েবসাইটে কি তুমি তোমার ল্যাপটপের মডেলটা লিখে দিবে। ও কি করবে, যতগুলো ই কমার্স ওয়েবসাইট আছে সবের কিন্তু প্রাইসের কম্পারিজন তোমাকে দেখিয়ে দেবে। এখানে এত প্রাইসে পাওয়া যাচ্ছে, এখানে এত প্রাইসে, এখানে এত প্রাইস। তোমরা হয়তো এটা খুব কম ইউজ করো, বাট এটা ইউজ করা যায়। ওকে, ইউজ করেছো কখনো এরকম কিছু? যেমন প্রাইস পান্ডা আছে, জাঙ্গেল আছে। না স্যার, আমি একটা ইউজ করছিলাম, মানে ওখানে কোন টাইমে কিরকম মার্জিন গেছিল সেটা দেখাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার এখন কি হচ্ছে বলতো, এখন কিছু তুমি ডেটা সায়েন্সের টুল পাবে। সেটা হচ্ছে কি, সাপোজ তুমি একটা হয়তো প্রোডাক্ট আছে, সাপোজ একটা ওয়াচ আছে, রোলেক্স এর ওয়াচ। ও কি করবে, ও হচ্ছে ওই প্রোডাক্টটার উপরে আই করে থাকে। মানে কি তোমার একটা জিনিস দেখবে অনলাইনে কোনো জিনিসের প্রাইস বাড়ে কমে, তাই তো? হ্যাঁ কি না? তো ওই ডেটা সায়েন্সের টুলটা কি করবে, দেখো যখন প্রাইসটা দেখবে একটু মিনিমামের থেকে কম যাচ্ছে, তোমাকে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাঠাবে যে প্রাইসের এই ওয়াচ বা প্রোডাক্টের প্রাইসটা অনেকটা কমে গেছে। তুমি সঙ্গে সঙ্গে যাবে এটাকে বাই করে নেবে। বুঝতে পেরেছো? ডেটা সায়েন্সের এই টুলগুলোও কিন্তু আছে, এগুলো তোমরা নিজেও বানাতে পারবে। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? ক্লিয়ার। অবশ্যই বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ঠিক আছে, তো দেখো নেক্সট হচ্ছে কি ফ্রড অ্যান্ড রিস্ক ডিটেকশন। এটা আমি কিছুদিন আগেই বলেছিলাম, সেটা হচ্ছে কি এসএমএস স্প্যাম ডিটেকশন। সেম হচ্ছে কি হ্যাঁ স্যার, স্প্যাম। হ্যাঁ স্প্যাম স্প্যাম মেসেজ গুলোকে তোমাকে আলাদা করে দেবে, এই জিনিসটা আমি বলেছিলাম। ওকে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি হেলথ কেয়ার। ওকে, এমন এমন কিছু ডিজিজ আছে যে ডিজিজ গুলো কি হয় ডেটা সায়েন্সের মাধ্যমে কিন্তু তুমি সেগুলো রিকগনাইজ করতে পারো বা ডিটেক্ট করতে পারো। তার মধ্যে একটা কি থাকে, তার মধ্যে আমি যদি তোমাকে বলি সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ডায়াবেটিস, ওকে, দ্বিতীয় হচ্ছে ক্যান্সার। বুঝতে পেরেছো? এই ডায়াবেটিস অ্যান্ড ক্যান্সার ডিটেকশন দুটোই কিন্তু আমি করাবো। ওকে, চিন্তা করো না। এছাড়া আরো অনেক রোগ আছে যেগুলো কিন্তু তুমি ডিটেক্ট করতে পারবে। তার একটা ছবি নেবে, ছবি নিয়েও কিন্তু দেখে বলে দেবে যে তার ডায়াবেটিস আছে না ক্যান্সার আছে। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? স্যার আমরা দেখে বলবো না এআই দেখে বলবে? এআই দেখে বলবে। আচ্ছা স্যার। এবার কি করে সেটার জন্য তোমাকে ওয়েট করতে হবে। ওকে, ওরা যখন কোর্সের মিডিলের দিকে পৌঁছাবো তখনই এটা আমরা বানিয়ে নেবো। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো দেখো এইগুলো আমি আর বলছি না, ফ্যাক্টস অর ডেটা জেনারেশন। আমরা প্রত্যেকদিন 2.5 কুইন্টিলিয়ন ডেটা জেনারেট হয়, এত এত টেরাবাইট ডেটা জেনারেট হয়, এগুলো তোমরা জানো তো? স্ট্যাটিস্টিক কি শো করেছে যে 500 টেরাবাইট অফ নিউ ডেটা প্রত্যেকদিন এন্টার হচ্ছে। 500 টেরাবাইট, 500 টিবি, মানে বুঝতে পারছো? হ্যাঁ স্যার, এক টিভিতে 1000 জিবি। হ্যাঁ, তাহলে বুঝে দেখো কতটা। ঠিক আছে, একটা সিঙ্গেল জেট ইঞ্জিন, মানে একটা তুমি ভাবতে পারো একটা এরোপ্লেন। ওকে, সে কি করে 10 টেরাবাইট অফ ডেটা 13 মিনিটসেও জেনারেট করে, রাইট টাইমে। বুঝতে পারছো কতটা ডেটা জেনারেট হচ্ছে? এবার এই ডেটাগুলোকে তুমি যদি এক জায়গায় কালেক্ট করতে পারো, তাহলে কি তুমি তুমি কালেক্ট করে সেখানে ডেটা সায়েন্স পারফর্ম করতে পারবে কিনা বলো? করতে পারবে?
হ্যাঁ দাদা। তো এই জন্য বলা হয় কি, ডেটা যদি যেখানে বেশি থাকবে যত, সেই এরিয়াতে ডেটা সায়েন্স তুমি বেশি অ্যাপ্লাই করতে পারো। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। একটা কোয়েশ্চেন আমাকে অনেক স্টুডেন্টরাই করে, সেটা হচ্ছে দাদা আমরা বুঝবো কি করে কোন জায়গায় এআই লাগবে বা ডিএস কোন জায়গাটাই লাগবে? আমি কি করে বুঝবো যে পার্টিকুলারলি এই ফিল্ডটাতে আমি এআই লাগাতে পারবো বা ডেটা সায়েন্স লাগাতে পারবো? এই কোয়েশ্চেনের উত্তরটা কেউ দিতে পারবে? পারবে এই কোয়েশ্চেনের উত্তর? আমি কি করে বুঝবো যে এই পার্টিকুলার ফিল্ডে আমি এআই লাগাবো না ডিএস লাগাবো? তো দেখো, এর সিম্পল উত্তর হচ্ছে, যেখা- হ্যাঁ বলো। যেখানে কিছু লজিক্যাল থাকবে সেইখানে এআইটা লাগাতে হবে। লজিক্যাল, ঠিক। দেখো লজিক তো সবেরই আছে। তুমি বলো, তুমি বলো, হ্যাঁ, তুমি বলো। তো দেখো মেন ব্যাপারটা হচ্ছে, তুমি যদি প্রবলেমটাকে যা আছে সেটাকে যদি নাম্বারসে কনভার্ট করে দিতে পেরেছো, তুমি কিন্তু আরামসে এআই বা ডিএস পাবো। ওকে, বুঝতে পেরেছো? যেমন কি আমি আগের দিন হ্যাঁ, করেছি, যেমন আগের দিন করেছিলাম এসএমএস স্প্যাম ডিটেকশন। সেখানে কি করেছিলাম বলতো, আমি এসএমএস গুলোকে ট্রান্সফর্ম করে আমি কিসে কনভার্ট করেছিলাম? নাম্বারসে কনভার্ট করে। দেখেছিলে তোমরা? বা ভেক্টরসে কনভার্ট, তাই তো করেছিলাম তো। তার মাধ্যমে কি করেছিলাম হ্যাঁ। আমরা? পুরো স্প্যাম ডিটেকশনটা নামিয়ে দিই। তার মানে কি, প্রবলেমটাকে যদি আমি নাম্বারসে কনভার্ট করে দিতে পারি, আমরা কিন্তু সেখানে এআই বা ডিএস লাগাতে পারবো। ক্লিয়ার কি না বলো? এবার ধরো তুমি একটা সংকেও তুমি কিন্তু নাম্বারসে কনভার্ট, ওকে, 0-1 সিকোয়েন্সে। একটা ইমেজ, সেটাকেও কিন্তু নাম্বারে কনভার্ট করতে পারো, সেটা হচ্ছে 0-1 পিক্সেল বাই পিক্সেল বলে। ওকে, তো অ্যাজ সুন অ্যাজ তোমরা যখন সেটাকে নাম্বারে কনভার্ট করতে পারবে, এখানে কিন্তু এআই বা ডিএস লাগাতে পারবে। ক্লিয়ার? ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সবগুলোই তো বাইনারি নাম্বারেই কনভার্ট হবে। হ্যাঁ হ্যাঁ, বাইনারি নাম্বারও তুমি করতে পারো, ডেসিমেল নাম্বারও করতে পারো। ওকে, বুঝতে পেরেছো? নাম্বারে মোটামুটি তোমাকে কনভার্ট করতে হবে। ঠিক আছে কৌশিক? হ্যাঁ স্যার। এবারে হাউ ডাজ ডেটা সায়েন্স ওয়ার্ক? তুমি এটুকু তো বুঝে গেলে যে প্রবলেমটাকে আমাকে নাম্বারে কনভার্ট করতে, তো এরপরে কি স্টেপ নেবে, কিভাবে আমার ডেটা সায়েন্সটা ওয়ার্ক করবে? তার জন্য কিন্তু 3টা স্টেপ আছে। প্রথমে তোমাকে কি করতে হবে? কালেক্টিং ডেটা। ওকে, দেন হচ্ছে কি, ডেটাটাকে অ্যানালাইজ করতে হবে ইউজিং ডেটা সায়েন্স বা ইউজিং এমএল। তারপর কি করবে, তুমি সেখান থেকে কিছু মিনিংফুল ইনসাইটস নেবে ইউজিং অ্যানালিটিক্স পাওয়ার। এগুলো আমি শেখাবো। যেমন কি কি আছে তোমাদের, যেমন আছে ট্যাবলু আছে, ওদিকে ট্যাবলু দেখাবো। তার মাধ্যমে কি করতে পারবে, তোমরা হিউজ ডেটা থেকে তোমরা চার্টে ইমেজে কনভার্ট করে দিতে পারবে। ওকে, বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি দেখো, তোমাকে যদি আমি ধরো 10টা নাম্বার দিয়ে দিলাম, তোমরা কি ওখান থেকে কিছু বলতে পারবে যে এর মধ্যে কি হিডেন প্যাটার্ন লুকিয়ে আছে? বলতে পারবে কি? না স্যার। কিন্তু তোমাকে যদি কি সেই নাম্বারটাকে আমি যদি চার্টে কনভার্ট করে দিই, সাপোজ একটা কি করে দিলাম, গ্রাফে কনভার্ট করে দিই, যে উঠছে নামছে উঠছে নামছে, তখন তুমি কি করবে? দেখো আরামসে তুমি এখান থেকে বুঝে যাবে যে হ্যাঁ কি ধরনের গ্রোথটা আছে, ইনক্রিজিং হচ্ছে আবার ডিক্রিজিং হচ্ছে। বুঝতে পেরেছো? তাই আমাদের হিউম্যান ব্রেন, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো হিউম্যান ব্রেন কি হয়, হিউম্যান ব্রেনটা হচ্ছে অনেকটা কি হয়, ইমেজ সেন্সিটিভ হয়। তুমি একটা জিনিস দেখবে, তুমি একটু আগে যেগুলো পড়াচ্ছে, আমি এত কিছু দেখালাম না, তোমার এত কিছু মনে রাখবে না। কিন্তু তোমার এই ছবিটা দেখো, মনে রয়ে যাবে। দেখো, এই যে ছবিটা দেখিয়েছি এটা তোমার মনে রয়ে গেছে, এই যে ছবিটা দেখিয়েছি তোমার মনে রয়ে গেছে, এই ছবিটা যে দেখিয়েছি মনে রয়ে গেছে। দেখো, তুমি ভালো করে ভেবে দেখো, লেখা মনে নেই কিন্তু এই ছবিটা তোমার মনে রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ স্যার, এটার জন্যই স্যার মানে বিভিন্ন প্রজেক্টে প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝায়। হ্যাঁ, কারণ আমাদের কি হিউম্যান ব্রেন কি সেন্সিটিভ হয়, ইমেজ সেন্সিটিভ হয়। ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। কেউ কিছু কোয়েশ্চেন করছিলে? ক্লিয়ার। কৌশিক, শরদিন্দু, কাশ, নেহা, পল্লব? না স্যার। ঠিক আছে, তো দেখো এটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তো অ্যাকচুয়ালি কি হয়েছিল, একটা শপিং মল ছিল। ওকে, জাস্ট গল্পটা একটু শুনে নাও। একটা শপিং মল ছিল, সেটা হচ্ছে ফ্রান্সে। কি হয়েছিল, শপিং মলে তারা কি করেছে, তাদের রিসেন্ট 10 বছরের ডেটা তারা কালেক্ট করেছে। ওকে, সেখানে কি দেখতে পেলো, প্রত্যেকটা প্রোডাক্টে তারা দেখতে পাচ্ছে কতটা কি বিক্রি টিক্রি হচ্ছে, কোন জায়গায় প্রোডাক্টটা রাখলে বেশি বিক্রি হচ্ছে তারা দেখতে পাচ্ছে। ওকে, তো তারা কি করলো, ডেটা কালেক্ট করলো, সেটা হচ্ছে 10 বছরের ডেটা কালেক্ট করলো। বা ডেটাটা অ্যানালাইজ করার পরে তারা ইনসাইটে পৌঁছালো, কি বলতো, সেটাকে বলা হয় তোমাদের
বিয়ার ডাইপার, বিয়ার ডাইপার, ওকে, ইনসাইট বলা হয় সেটা। জিনিসটা কি, যখন দেখো একটা ডাইপার, বাচ্চাদের ডাইপার, তাই তো, এটা প্রতিনিয়তই লাগে কাজে, তাই তো, হাউস হোল্ডে লাগে, যেখানে ছোট বাচ্চা থাকবে। তো শপিং মলটা কি দেখলো, যদি তুমি ঢোকার সময় যদি ডাইপার গুলোকে রেখে দাও, আর এরপরে যদি বিয়ার গুলোকে রাখো, বিয়ারের কিন্তু সেল হচ্ছে না, ওকে। তো তারপরে কি দেখলো, যদি বিয়ার গুলোকে আগে রেখে দাও আর প্রয়োজনীয় জিনিসগুলোকে যদি অনেকটা দূরে রেখে দাও, তাহলে কি হবে, প্রয়োজনীয় জিনিসগুলো নিতে তাকে অনেকটা দূরে যেতে হবে। সে চোখের সামনে যা দেখবে সেগুলো ভালো লাগবে, কিনতে শুরু করবে। তো এটাকে বলা হয় বিয়ার ডাইপার টেকনিক। তার মাধ্যমে কি দেখছে, বিয়ারের কি হয়েছে, সেলসটা অনেকটা বেড়ে গেছে। বুঝতে পেরেছো? তোমরা ওই জন্য দেখবে শপিং মলে গেলে দেখবে যে যে সমস্ত জিনিস তোমার নিত্য প্রয়োজনীয় লাগে সেগুলো একটু দূরে দূরে থাকে, তোমরা প্রায় দেখতে পাবে, দেখো। আর যেগুলো ফ্যান্সি জিনিস, যেগুলো খুব একটা বিক্রি হয় না, সেগুলো একদম তোমার কাছাকাছি থাকে। বুঝতে পেরেছো? ওকে, কৌশিক? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার, বিক্রি করার প্রসেস। বিক্রি করার প্রসেস, এগুলো কোথা থেকে আসছে, ডেটা সায়েন্স। ওকে, বুঝতে পেরেছো? দেখো ওই এক্সাম্পলটা আমি দিয়ে দিয়েছি, তোমরা পড়ে নেবে, আমি এই ডকুমেন্টেশনটা তোমাদেরকে দিয়ে দেবো। এবার একটা জিনিস ভালো করে দেখো, আমরা অ্যাভাব এক্সাম্পল থেকে কি দেখলাম, যে মেশিন লার্নিং রিকোয়ার্ড দরকার হচ্ছে ইনসাইটস এর জন্য, কি না, যেটা আমি তোমাদেরকে বললাম। আচ্ছা, মেশিন লার্নিং কার, এআই এর মধ্যে পড়ে। তাহলে আমি কি বলবো যে ডেটা সায়েন্স এআই এর উপর ডিপেন্ডেন্ট? বলবো কি? না। হ্যাঁ কি না, ভেবে দেখো। আমরা সে এমএল ইউজ করছি, এমএলটা কিন্তু হ্যাঁ স্যার, বলা যাবে তো, কারণ এআই এরও কিছু পার্ট তো আমাদের মেশিন লার্নিং বা কি বলে ডেটা সায়েন্সের ক্ষেত্রেও লাগছে। তুমি বলছো ডিপেন্ডেন্ট, তাই তো? হ্যাঁ স্যার। তো দেখো এই জিনিসটা এবার ভালো করে দেখো। তো ডেটা সায়েন্সে যখন রিকগনাইজেশনের ব্যাপার আসবে বা ডিটেকশনের ব্যাপার আসবে, তখন তুমি কিন্তু এমএল ইউজ করো। ওকে, আমি আগের দিন করেছিলাম ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, মানে ছিল বোধহয় প্রতীক ছিল, রিতম ছিল, রিতম প্রতীক, ওখানে কি কোনো আমি এমএল ইউজ করেছিলাম? করেছিলাম কি? না স্যার, শুধু বলেছিলেন এমএলটা কি। শুধু বলেছিলাম না ML স্যার, system। হয়নি কালকে। তো সে তার জন্য কি তোমরা দেখতে পাচ্ছ কি, যখন কিছু সংখ্যক অপারেশন আছে যার জন্য কি আমার ডেটা সায়েন্সে এমএলটাকে ইন্ট্রোডিউস করতে হবে, আর কিছু কিছু কাজ আছে যেখানে আমার এমএল ইউজ না করলেও হচ্ছে। তাহলে তুমি কি বলবে ডেটা সায়েন্স ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট? তুমি বলবে কি এটা ডিপেন্ডেন্ট বাট নট ক্লোজলি ডিপেন্ডেন্ট। ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? যদি সেরকম কিছু স্যার। টাস্ক থাকে, মানে পার্শিয়ালি ডিপেন্ডেন্ট, তাই তো? পার্সিয়ালি ডিপেন্ডেন্ট, হ্যাঁ একদম। ঠিক আছে, ওকে, বুঝতে বুঝতে পারছি। পেরেছো? তো এটাই হ্যাঁ, বলেছে, স্যার। দেখো ডেটা সায়েন্স অলসো রিকোয়ার্স মেশিন লার্নিং অ্যালগরিদম হুইচ রেজাল্ট ইন ডিপেন্ডেন্সি অন এআই, বাট প্রপারলি নয়, পার্সিয়াল। ওকে, দেখো ডেটা সায়েন্স আর এআই এর মধ্যে আমি তোমাদেরকে অনেক ডিফারেন্স বলে দিয়েছি, এগুলো তোমরা এগুলো আরেকবার পড়ে নেবে। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে দেখো এই হ্যাঁ, এই স্যার। ছবিটা ভালো করে দেখো, এটা আমি তোমাদেরকে বলতে যাচ্ছিলাম। এটা হচ্ছে তুমি ধরো তোমার এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই এআই এর ভিতরে একটা সাব পার্ট, ওকে, মানে এআই একটা তুমি সাব টপিক ভাবতে। সাপোজ ধরো তুমি হয়তো পড়েছো হয়তো ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স হয়তো স্ট্যাটিস্টিক্স একটা কি সাব পার্ট, একই না, বা তোমার ক্যালকুলাস একটা সাব পার্ট। তো তেমনি এআই, হ্যাঁ, তো এআই এর সাব পার্ট হচ্ছে কি মেশিন লার্নিং। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এই মেশিন লার্নিং এর সাব পার্ট হচ্ছে কি ডিপ লার্নিং। আমি এর আগের দিন একবার বলেছিলাম মেশিন লার্নিং ডিপ লার্নিং এর ব্যাপারে, আমি পরে বলবো আবার, ঠিক আছে, চিন্তা করো। এআই মেশিন, ডেটা সায়েন্স কি করে, ডেটা সায়েন্স এই মেশিন লার্নিংটাকে ইউজ করে আর ডিপ লার্নিংটাকে ইউজ করে কি হয়েছে, ডেটা সায়েন্স তৈরি হয়েছে। এছাড়াও কি আছে, এছাড়াও তার নিজস্ব ম্যাথস আছে, স্ট্যাটিস্টিক্স আছে, ভিজুয়ালাইজেশন আছে, ইডি আছে। তো আমরা কি দেখছি, পার্সিয়াল ডিপেন্ডেন্সিটা কোথায়, দেখো এখানে আছে, যতটুকু সে এমএল ইউজ করছে ততটুকুই আমি কি বলবো এটা ডিপেন্ডেন্সি। কিন্তু তোমরা যদি দেখো প্রায় ছবিতে দেখবে কি ডেটা সায়েন্সের 20% দেখবে কভার আছে এমএল এর জন্য, আর বাকি 80% কিন্তু বাইরেই আছে। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কারণটা হচ্ছে কি, হালকা টাচ আছে এই হ্যাঁ, এর কারণটা হচ্ছে কি, আমরা ডেটা গ্যাদারিং থেকে শুরু করে সব জিনিসটা আমরা কোথায় দেখবো, এই 80% দেখবো। মাত্র 2-4 লাইনের কাজ থাকে আমাদের এমএল এর। ওকে, তার জন্য তো তুমি তাকে বলবো না যে পুরোপুরি ডিপেন্ডেন্ট। ওকে, বুঝতে পেরেছো? এই জিনিসটা তোমরা এসএমএস স্প্যাম ডিটেকশনও দেখেছো। তোমরা দেখবে এসএমএস স্প্যাম ডিটেকশন আমি কত টাইম লেগেছিলাম সেটাকে প্রসেসিং করতে, কত টাইম লেগেছিলাম,
লাস্টে আমি যে তোমার তো 3 লাইন লিখেছিলাম সেটা হচ্ছে কি অ্যাবাউট 3 লাইন, সেটা হচ্ছে শুধু কি ইমেল এর জন্য। বাদ বাকি আমি যা লাইন লিখেছিলাম 50 to 55 কোর্স সব কিন্তু প্রসেসিং এ ছিল। তো কি তুমি দেখছো কি একটা ছোট একটা পোরশন যেটা হচ্ছে কি ইমেল ইউজ, তো তুমি বলবে না এটা ডিপেন্ডেন্ট, নাকি না? যদি এর উল্টো হতো তখন বলতে তুমি ডিপেন্ডেন্ট। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ দাদা। স্যার। তো দেখো এরপরে কি, এরপরে হচ্ছে প্রি রিকোয়েজাইট, তোমাদের কি কি জানতে হবে একটা ভালো ডেটা সায়েন্টিস্ট হতে গেলে। প্রথমে হচ্ছে কি কম্পিউটার সায়েন্সের নলেজ থাকতে হবে, অবশ্যই তোমাকে 01 ব্যাপারে জানতে হবে। ওকে, তোমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস এর ব্যাপারে জানতে হবে, কারণ তুমি তো অটোমেট জিনিসগুলো করবে। দুই হচ্ছে কি মেশিন লার্নিং এর ব্যাপারে জানতে হবে। 3 হচ্ছে স্ট্যাটিস্টিক্স এন্ড প্রবাবিলিটি, কারণ প্রবাবিলিটিটা লেখা হয়। ম্যাথমেটিক্স এর ব্যাপারে কিন্তু তোমাকে জানতে হবে। 3 নম্বর হচ্ছে কি ভিজুয়ালাইজেশনের ব্যাপারে জানতে হবে। ওকে, যে কি করে তুমি একটা ডেটাকে একটা ইমেজে কনভার্ট করবে সেটা কিন্তু তোমাকে জানতে হবে। আরেকটা কি জানতে হবে সেটা হচ্ছে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন, কিভাবে হিউম্যান আর কম্পিউটার ইন্টারাক্ট করে সেই জিনিসগুলো কিন্তু তোমাকে ভালো করে জানতে হবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? কি লাগবে? হ্যাঁ স্যার। এবার তোমাদের রোড ম্যাপটা যদি দেখায়, এই রোড ম্যাপটা আমি ফলো করবো। আমি কি করাবো তোমাদেরকে, প্রথমে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাবো। কেউ পাইথন ইউজ করে, কেউ আর আমি পাইথনই শেখাবো, কারণ ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ পাইথন ইউজ। ওকে, প্রোগ্রামিং শেখাবো। ওকে স্যার। প্রোগ্রামিং শেখানোর পর তোমাদেরকে ম্যাথমেটিক্স শেখাবো, যেমন মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যাটিস্টিক্স, এগুলো দেখাবো। নেক্সট কি তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন। এখানে আমি তোমাদেরকে সিবন দেখাবো, ম্যাটপ্লটলি দেখাবো, তার মাধ্যমে কি তোমরা ডেটাকে কি করে ইমেজেসে কনভার্ট করবে সেটা দেখাবো। ওকে, তারপরে কি 4 নম্বরে তোমাদেরকে মেশিন লার্নিং দেখাবো। মেশিন লার্নিং এ কি বিভিন্ন রকম অ্যালগোরিদম দেখাবো, যার দ্বারা তোমরা কি ডিটেকশন করতে পারবে, ক্লাসিফিকেশন করতে পারবে, রিগ্রেশন করতে পারবে। সাপোজ তোমরা দেখেছো একটা ওয়েবসাইট ছিল OLX নামে, সেখানে কি গাড়ি বিক্রি করা যেত, তাই তো? সেকেন্ড হ্যান্ড গাড়ি। তো তোমরা এবার ভাবো তো, একটা গাড়ি তুমি সবকিছু ডিটেলস দিও, একটা প্রাইস কি করে তোমাকে ঠিকঠাক বলে দিত? ভাবো তো কি করে দিত? এটা হচ্ছে স্যার সব জিনিসের স্যার একটা মানে ওটা পার্সেন্টেজ বের করে স্যার। না না, এইটা জিনিসটা কিন্তু ভুল। সব জিনিসের উপর পার্সেন্টেজ ভ্যারি করে না। এরকম যদি ওরা বসে না পার্সেন্টেজ ভ্যারি করাতে, ঠিক আছে, তুমি তো ধরো বিভিন্ন রকমের কার আছে, স্পোর্টস কারও আছে, নর্মাল কারও আছে, হাইফাই কারও আছে। তোমার যদি এরকম লাগে না, ওদের দিকে বোধহয় 2-3 বছর বসে থাকতে হবে শুধু ওইগুলোকে পোষানোর জন্য। আলাদা আলাদা ওয়েবসাইট থেকে ডেটা কালেক্ট করে। না না, ওরা কি করে ইউজ করে এমএল, মেশিন লার্নিং ইউজ করে। ওরা কি করে, ওরা দেখে যে এর আগে যে সেকেন্ড হ্যান্ড কারগুলো বিক্রি হয়েছে তাদের প্রাইস, তাদের কি কি ফিচার্স আছে বা তাদের কি কি ফিচার্সের প্রোস আছে বা কমস আছে সেগুলো ওরা নোট করে। ওকে, সাপোজ 8,000 টাকা প্রাইস বা 80,000 টাকা প্রাইস, সেই গাড়ির ইঞ্জিনটা একটু খারাপ, গাড়ির চাকাটা খুব ভালো, এটা খুব ভালো। ওকে, এরকম ওদের কাছে হিউজ ডেটা থাকে। বুঝতে পেরেছো? এগুলোকে কাজে লাগিয়ে ওরা কি করে এমএল লাগা। নেক্সট কি করো, তোমরা ইনপুটে ফিচার্স গুলো দাও। দেখবে তোমরা যখন গাড়িটাকে বিক্রি করো, তোমরা তার ফিচার্স গুলো দাও, তো একটা ফর্মের মতো ফিল আপ করো। ফিল আপ করার সঙ্গে সঙ্গে তোমাকে কি করে এমএল অ্যালগরিদমটা ওই ইনপুট গুলো নিয়ে আউটপুট প্রসেস করে তোমাকে এই জিনিসটা আউটপুটে দিয়ে কত টাকা প্রাইস হতে পারে। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সেম জিনিসটা তোমার হাউস প্রাইসের ক্ষেত্রে হয়। তোমরা যখন দেখবে বাড়ি বিক্রির ব্যাপার আছে, তখন কিন্তু এই জিনিসটা আছে। বুঝতে পেরেছো? হাউস প্রাইস প্রেডিকশন। এই দুটো প্রজেক্ট কিন্তু আমি করাবো, একটা হচ্ছে হাউস প্রাইস, একটা কার প্রাইস। দেখো কতগুলো প্রজেক্ট তোমাদের করাবো বলেছি, একটা হচ্ছে ক্যান্সার ডিটেকশন, ডায়াবেটিস ডিটেকশন, হাউস প্রাইস প্রেডিকশন, কার প্রাইস প্রেডিকশন। আরো তোমরা যদি বলো আরো 10-12টা করি, কিন্তু প্রজেক্টগুলো দেখবে 2-3 লাইনে, বেশি তোমরা মানে খাটতে হবে না। একবার যদি তোমাদেরকে শিখিয়ে দিই না, তোমরা বলবে দাদা আমরা নিজেরাই করে নেবো। একদম ইজি, কোনো রকেট সায়েন্স নেই। ওকে, তোমাকে জাস্ট অ্যালগরিদম গুলো ভালো করে বুঝতে হবে। হ্যাঁ বলো। না স্যার বলছিলাম স্যার আমার পাইথনটা কেমন করে ইনস্টল করব? সব বলবো। তুমি চিন্তা করো না। তুমি যখন কোর্সটা নিয়েছো, তোমার একদম বেসিক থেকে, একদম বেসিক লো লেভেল থেকে, ঠিক আছে, একদম হাই লেভেলে যাওয়ার দায়িত্ব আমার। ওকে, এটা রিতম ভালো জানবে। রিতম, ওকে আমি হচ্ছে মানে খুব বেসিকের দিক থেকে খুব বেশি ধ্যান দিই, বুঝলে তো? তোমরা ওর কাছে জানতে পারো, ও আগের বার আমার কাছে চাপাতে পারো। ওকে, আমি সবসময় কি বেসিকের দিকটাই সব দিকে বেশি ধ্যান। কারণ দেখো তোমরা অ্যাডভান্স কনসেপ্ট তোমরা যেখান থেকে খুশি শিখে যেতে পারো।
কিন্তু প্রবলেমটা কোথায় জানো তো, তোমরা বেসিক জিনিসটা এখন কারোর ক্লিয়ার, জন্য আমি সবার আগে ধ্যান কি দিই বেসিক জিনিসটা যাতে ক্লিয়ার থাকে। বেস যদি তোমাদের স্ট্রং থাকে তোমরা যে কোনো জিনিসকে অ্যাডাপ্ট করবে। ওকে, ক্লিয়ার করেছো? ক্লিয়ার দাদা। ঠিক আছে প্রতীক, কৌশিক, পরে দিন বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এই 5টা মডিউল করাবো, আর ভেবো না 5টা মডিউল ছোট, এটাই করাতে আমার 1 মাসের উপরে লেগে যাবে। ওকে, চিন্তা করো না। ওকে, তো প্রথমে পাইথন। পাইথন আমি দেখো পাইথনে অনেক কিছু শেখাবো, পাইথনের নাম পাই শেখাবো, ঠিক আছে, প্যান্ডাস শেখাবো, সাইকিট লার্ন শেখাবো, সিবন ম্যাটপ্লট তো শেখাবোই বলেছি। পাইথনটা আমি সবার মোস্ট টার্গেটটা কি, সেটা হচ্ছে তোমার দিকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাপারে তোমার দিকে ইন্ট্রোডিউস করানো, একদম বেসিক দিয়ে। তোমরা যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিছুই জানো না তাদের দিকেও আমি শিখিয়ে দেবো। ওকে, বুঝতে পেরেছো? ঠিক আছে প্রতীক, ইনস্টলেশন থেকে শুরু করে সব কিছু। নেক্সট হচ্ছে কি তোমার দিকে ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স পুরোটা করাবো আমি তোমার দিকে। প্রোগ্রামে কি করে তোমরা ম্যাথমেটিক্স কাজে লাগাবে সেটাও দেখাবো। তোমরা এর আগে তো স্ট্যাটিস্টিক্স বা ম্যাথমেটিক্স প্রবাবিলিটি এগুলো সব হাতে হাতে করেছো, তাই তো? হাতে ক্যালকুলেশন করেছো। তো কিন্তু তোমাদেরকে আমি হাতে কিছু ক্যালকুলেশন দেখাবো না, জাস্ট দেখাবো যে এভাবে ক্যালকুলেশন হয়। তোমরা যা দেখবে সব এবার কম্পিউটার করবে। ওকে, এমনকি ডেরিভেটিভও কম্পিউটার করতে পারে, ডেরিভেটিভ ইন্টিগ্রেশন। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। তারপরে কি দেখাবো বলেছি তোমার দিকে, ডেটা ভিজুয়ালাইজেশন। ওকে, ক্লিয়ার? ডেটা ভিজুয়ালাইজেশনের বেশি জিনিস দেখাবো। হ্যাঁ স্যার। তারপরে মেশিন লার্নিং আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা দেখাবো, কিছু অ্যালগোরিদমস দেখাবো। এর এক একটা অ্যালগোরিদমস থেকে তুমি বিশ্বাস করতে পারবে না, এর এক একটা অ্যালগোরিদম থেকে তুমি 10 থেকে 15টা প্রজেক্ট বানাতে। আর তুমি যদি বসো যে ডেলি আমি একটা করে প্রজেক্ট বানাবো, তোমার মোটামুটি 40-50টা প্রজেক্টও হয়ে যেতে পারে। ওকে, আর তুমি যদি সবগুলো রিজুমে দাও না, তোমার রিজুমে তোমাকে জিজ্ঞাসা করবে যে কি করে বানাও। তোমার যদি বেসটা ক্লিয়ার থাকে তুমি সঙ্গে সঙ্গে বলবে, আর তোমরা কি করবে, একটা ইজিলি জবটা ক্রিয়েট করতে পারবে। ওকে, বুঝতে পেরেছো কৌশিক? একদম। হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। এতটুকুই ছিল, আমি তোমাদেরকে ইন্ট্রোডাকশনটা জাস্ট দিলাম যে তোমরা কিভাবে এবার পড়তে চলেছো আর কিভাবে আমি এগোবো। ওকে, বুঝতে পেরেছো? জাস্ট এটা। এবার তোমরা কি করবে, তোমাদের কাজটা কি বলেছি সেটা হচ্ছে তোমাদেরকে কিছু করতে হবে না, জাস্ট তোমাদেরকে রেসপন্সিভ হতে হবে। তোমাদের প্রত্যেক ক্লাসে তোমরা বুঝতে পারছো কিনা পারছো আমাকে একটু জানাবে। ওটা আমার কাছে সব থেকে বড় ব্যাপার আর কি। তোমরা, আমি যদি দেখি যে তোমরা বুঝতে পারছো, তখন তোমাদের দিকে আমি আরো ডেটা দিতে চাইবো। ওকে, যাতে তোমরা আরো জানতে পারো। ফিডব্যাকটাই নেই। সবসময় লার্নিংটা কি হয়, 2 ওয়ে কমিউনিকেশন। তো আমি তোমাকে বোঝাবো, তোমরা আমাকে অ্যাকনোলেজমেন্ট করবে, হ্যাঁ জিনিসটা আমি বুঝতে পেরেছি। ওকে, তাহলে কি থাকবো, আমি আমার তরফ থেকে ক্লিয়ার থাকবো যে এই জিনিসটা। হ্যাঁ বলো। বললাম স্যার এই গুগল মিটের বদলে একটু জুমে যদি করাতেন, মানে জুমে ফুল স্ক্রিনটা একটু বেটার হতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেদিকে না আমরা মুভ করবো। ওকে, অনেকে কি আছে জানো তো, জুমে হচ্ছে তাদের কমফোর্টেবল না, মিটটাতে বেশি কমফোর্টেবল। মিটটা একটু বেশি ইউজার ফ্রেন্ডলি, তো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, কিন্তু অনেক ফিচার্স আছে। হ্যাঁ, জুমে অনেক ফিচার্স থাকে, যেমন হচ্ছে তুমি আমার ল্যাপটপটাকে কন্ট্রোল করতে পারবে, কার্সারকে কন্ট্রোল করতে পারবে, এরকম কিছু ফিচার্স থাকে, ঠিক আছে? হ্যাঁ তো জুমকে আমি ইউজ করবো, তুমি বলছো যখন ইউজ করে দেখবো একবার। ওকে, তো কোথায় ক্লাস করছি তার থেকে বড় কথা তোমাদের কিন্তু ডেলিটা ক্লাসটা কিন্তু অ্যাটেন্ড করতে হতে পারে। ওকে, বুঝতে পেরেছো? করতে হবে। এবার যদি পার্সোনাল কিছু এ থাকে তখন আমাকে কারণটা বলবে যে রিজন এই কারণ। কিন্তু তোমাদের দিকে কিন্তু এই 3 থেকে 4 মাস স্ট্রংলি ভাবে কিন্তু কানেক্টেড হতে হবে। ওকে, আর স্ট্রংলি ভাবে কিন্তু রেসপন্সিভ হতে হবে, তোমরা যদি আগামী তোমাদের লাইফটা ভালো চাও। ওকে স্যার, আমার কাছে তো ল্যাপটপ নেই, আমি কি ফোনে প্র্যাকটিস করতে পারি? দেখো, ল্যাপটপ নেই, তুমি ফোনে কিন্তু করতে পারবে। ওকে, ফোনে পাইথন প্র্যাকটিস করতে পারবো, প্রায় তুমি 80% করতে পারবে, কিন্তু কি কি জিনিস করতে পারবে না, তুমি কোনো প্রজেক্ট বানাতে পারবে। তার জন্য কিন্তু তোমাকে বন্ধুর নিতে হবে ল্যাপটপ। আরেকটা কি জিনিস তুমি ফল্ট খাবে, সেটা হচ্ছে কি এমএল অ্যালগরিদমস ফোনে কিন্তু রান হবে না। ওকে, ধরো কিছু তুমি ডিটেকশন করছো তখন কিন্তু রান হবে না, কারণ এগুলো প্রচুর কম্পিটিশন খায়। ওকে, বুঝতে পেরেছো কৌশিক? তোমাকে কি করতে হবে, আশেপাশের বুঝে বন্ধু আছে তার কাছ থেকে বলো ল্যাপটপটা নিয়ে জাস্ট কিছু নেই 10 মিনিটের জন্য নেবে, দিয়ে কাজটা করবে। বুঝতে পেরেছো কৌশিক? হ্যাঁ স্যার। চিন্তা করো না, ইচ্ছে থাকলে সবই হয়। ওকে, ক্লিয়ার?
আচ্ছা, এবারে তোমাদের নেক্সট আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কি পাইথন ইনস্টলেশন। আচ্ছা, যার মোবাইল আছে তার দিকে বলে দিই, পাইড্রয়েড নামের একটা দেখবে অ্যাপ্লিকেশন পাবে, পাইড্রয়েড, ওটাকে ইনস্টল করে নেবে। ওকে, বুঝতে পেরেছো? কৌশিক, পাইড্রয়েড স্যার। নামের একটা অ্যাপ্লিকেশন আছে, ওটা ইউজ করে নেবে। অথবা কি করতে পারো, তোমরা ল্যাপটপে বা ফোনে কোথাও ইউজ নাও করতে পারো, তোমরা কি যাবে এখানে লিখবে গুগল কোলাব। ওকে, গুগল কোলাব লিখবে। ওকে, এটা লিখলে দেখো ওয়েলকাম টু কোলাবরেটরি দেখাবে, তোমাদের ফোনেও দেখাবে, এমনিতেও দেখাবে। তো এখানে যদি তোমরা এই ওয়েবসাইটটা ঢোকো, তোমাকে নিউ নোটবুক দেখাবে। আমি ধরো নিউ নোটবুক করলাম। এই যে এই ওয়েবসাইটটা, এটা কিন্তু সব থেকে বেশি কাজে লাগে আমাদের প্রজেক্ট তৈরি করতে। এখানে কিন্তু আমি অনেক প্রজেক্ট তৈরি করে দেখাবো, আর এটা কোনো ইনস্টলেশন লাগে না, কিচ্ছু লাগে না। বুঝতে পেরেছো? ক্লিয়ার? যেমন দেখো আমি এখানে করলাম কি প্রিন্ট হাই, i into 5 করলাম, লেসন ইন্টু 5। তো দেখো আমি কিছু হচ্ছে আমি ইনস্টল করলাম না, ডিরেক্ট কিন্তু আমার পাইথনের কোড, দেখো পাইথনের কোড কিন্তু রান হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো? দেখিয়ে দিচ্ছি কিভাবে রান হয়, আউটপুট চলে আসবে। এটা কি তুমি ফোনেও অ্যাক্সেস করতে পারবে ওয়েবসাইটটা, আমি লিংক দিয়ে দেবো। ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছো? তোমরা জাস্ট কি লিখবে, গুগল কোলাব। ভিজুয়াল কোডে কেমন করে বলবো? হ্যাঁ, সব বলবো। আমি তোমাদেরকে অনেকগুলো ওয়ে দেখাবো। ওকে, তো আমি এখানে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে কি, যদি অ্যান্ড্রয়েডে করতে চাও তাহলে কি পাইড্রয়েড, বাট ওতে কিন্তু তুমি প্রজেক্ট করতে পারবে না। নেক্সট হচ্ছে তোমাদের 2 নম্বর, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কমপ্লিট, একদম কমপ্লিট উইথাউট ইনস্টলেশন। কোনো ইনস্টলেশন ছাড়া যদি তুমি একদম ফার্স্ট টু লাস্ট আমার যদি সবকিছু করতে চাও, যা যা আমি করাবো সে সমস্ত প্রজেক্ট, সেগুলো যদি করতে চাও, তাহলে কি তুমি কি ইউজ করবে, জাস্ট গুগল কোলাব লিখবে, প্রথম যে লিঙ্কটা আসবে সেটা তুমি ক্লিক করবে, এটাই কমপ্লিট উইথাউট ইনস্টলেশন। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। বা যে দুটো করবে দেখো কাজ, সেটা হচ্ছে কি পাইথন ইনস্টল। তো তোমরা জাস্ট লিখবে কি ডাউনলোড পাইথন। ওকে, যে কোনো ওয়েবসাইটে যাবে, ডাউনলোড পাইথন লিখবে। দেখো ডাউনলোড পাইথন ওয়েবসাইটটা খুলবে। ঠিক আছে, এখানে যাবে, এই যে আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দেখো ডাউনলোড পাইথন 3.12 করবে, দেখো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে। ওকে, আমার অলরেডি ডাউনলোড আছে, তাই আমি ডাউনলোড করছি না। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার? আমি এটার লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিই, পাইথন এখান থেকে ডাউনলোড করে নেবে। আচ্ছা, পাইথন ডাউনলোড করার পরে তোমরা যেরকম ভাবে নর্মালি তোমরা হচ্ছে ইনস্টল করো, সেভাবে কিন্তু ইনস্টল করবে, এক্সট্রা কিছু নেই, নেক্সট করে যাবে। ওকে, জাস্ট তোমাকে একটা কাজ করতে হবে, সেটা দেখিয়ে দিই আমরা। যদি পাইথনটা থাকে, এক্সি ফাইলটা, সেটা ডাউনলোড সে অ্যাপ্লিকেশনস, এই যে পাইথন, দেখো পাইথন যখন তুমি ডাউনলোড করতে যাবে না, আমার এখানে মডিফাই দেখাচ্ছে, অলরেডি ইনস্টল আছে। তো তোমরা যখন এটা ডাউনলোড করতে যাবে, দেখো তোমাদের কি দেখবে নিচের দিকে একটা লেখা থাকবে অ্যাড পাইথন টু এক্সি। ঠিক আছে, শুধু তুমি একটা দেখবে, পাইথনটা যখন ইনস্টল করতে যাবে তুমি নিচটা একবার দেখবে অ্যাড পাইথন এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, এরকম কিছু একটা থাকবে, জাস্ট ওটাকে তোমরা টিক করে দিও, আর কিছু দেখার দরকার নেই, নেক্সট করে ফিনিশ করে দেবে। ওকে, বুঝতে পেরেছো? প্রত্যেক আর কিচ্ছু করতে হবে না তোমাদেরকে, জাস্ট টিকটা করবে। ওকে, যদি টিক নাও করো তখন আমাকে বলবে যে দাদা আমার অসুবিধা হচ্ছে পাইথন ডিটেক্ট করতে, তখন আমার কাছে আবার হেল্প পাবে। ওকে, বুঝতে পেরেছো প্রতীক? স্যার পাইথনের তো এখানে অনেকগুলো ভার্সন আছে, লেটেস্টটা করব? হ্যাঁ, লেটেস্টটা করতে পারো, বা আমি যেমন 3.9 ইউজ করি, আমার 3.9 আমার অনেক হেল্প হয়, তোমরা 3.9ও করতে পারো। তোমরা যদি বলো যে 3.9 এর সফটওয়্যারটা দিয়ে, তাহলে আমি হোয়াটসঅ্যাপের সফটওয়্যারটা দিয়ে হ্যাঁ স্যার, দিয়ে দিন তো। দেবো। নেক্সট হচ্ছে কি, তোমরা পাইথন ভাবে ইনস্টল করে নেবে, কোনো অসুবিধা হবে না। এবার কি তোমরা চেক করবে কি করে যে তোমাদের পাইথন ইনস্টল হয়েছে নাকি, জাস্ট তোমরা সিএমডি টাইপ করবে। সিএমডি টাইপ করার পর তোমরা জাস্ট এখানে লিখবে কি পাইথন লিখলে এরকম জিনিসটা চলে আসবে, পাইথন 3.9 এরকম, তোমার যত ভার্সন তত ভার্সন চলে আসবে। তার মানে কি বুঝবে, তোমার পাইথন ইনস্টল হয়ে আছে। বুঝতে পেরেছো? ওকে, ক্লিয়ার? 1 নম্বর হচ্ছে কি পাইথন ইনস্টল করে নেবে। নেক্সট হচ্ছে তোমাকে ভিএস কোড ইনস্টল করতে হবে। তো তার জন্য কি করবে, ডাউনলোড ভিএস কোড। ওকে, ফর উইন্ডোজ তোমরা লিখতে পারো বা না লিখতে পারো, উইন্ডোজ ম্যাক সবার ক্ষেত্রে একই। ওকে,
এই যে উইন্ডোজে আসবে দেখো 10-11-তে, এটা ক্লিক করবে, ঠিক আছে, তোমার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ওকে, এটাকে তোমরা ডাউনলোড করে দেবে। ডাউনলোড করে কি করবে, জাস্ট কিছু নেই, নেক্সট নেক্সট টেস্ট করে যাবে। ওকে, বুঝতে পেরেছো? আর কিচ্ছু করতে হবে না, জাস্ট নেক্সট নেক্সট নেক্সট। ক্লিয়ার? বুঝতে পেরেছো প্রতীক? হ্যাঁ স্যার। জাস্ট নর্মাল যেভাবে তোমরা অ্যাপ ইনস্টল করো, এটা লিঙ্কটা আমি দিয়ে দিলাম। এবারে ইনস্টল করার পরে তোমাকে এখানে কিছু কাজ করতে হবে। কাজটা দেখো, তোমাকে ভিএস কোডে যাওয়ার পরে কিছু এক্সটেনশন ইউজ করতে হবে। 1 নম্বর কাজ কি, তোমরা এটা স্ক্রিনশট তুলে রাখো। ওকে, এটা হচ্ছে কি, তোমাকে এই যে এক্সটেনশন ট্যাবটা আসতে হবে। দেখো এই যে এক্সটেনশন ট্যাব বলে একটা থাকবে, ঠিক আছে, যে চৌকা বক্স করে থাকবে। এখানে এসে তোমাকে কি লিখতে হবে, জাস্ট লিখতে হবে পাইথন। পাইথন লিখবে, দেখো পাইথন লিখলে এই এক্সটেনশনটা চলে আসবে। দেখো এই যে পাইথন ইন্টেলিজেন্স মাইক্রোসফটের, দেখতে পেয়েছো? এটাকে তোমরা ইনস্টল করে নেবে। আমার এখানে ইনস্টল আছে, বলো স্যার। বললাম আমার এখানে 2টা শো করছে। একটা দেখবে যেটা মাইক্রোসফট লেখা আছে। ওকে, ইন্টেলিজেন্স মাইক্রোসফট, আমার 2টা মাইক্রোসফট বলা আছে। হ্যাঁ, মাইক্রোসফট দুটো থাকবে, একটা ডিবাগার থাকবে আর একটা শুধু পাইথন থাকবে। ওকে, না তুমি ছবি পাঠাও, আমি দেখে বলে দিচ্ছি, ঠিক আছে? তুমি খুলে দেখো, যেটা যখন দেখবে এটা আছে, এটাকে ইনস্টল করে নাও। ওকে, তোমার এটা হলে কাজ শেষ। এবারে তোমরা কি করবে, তোমরা জাস্ট আসবে সেটিংসে। সেটিংস এখানে তোমরা কি লিখবে, রান ইন টার্মিনাল। আচ্ছা, তার আগে আরেকটা এক্সটেনশন লিখবে। একটা ইনস্ট্যান্স বললাম কি পাইথন, আরেকটা হচ্ছে কি কোড রানার। কোড রানার লিখবে, একটা এক্সটেনশন আছে, এটা তোমরা ইনস্টল করে, এই দেখো কোড রানার। তো এই দুটো এক্সটেনশন তোমরা ইউজ করে নেবে। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি। এটা হচ্ছে কি এক্সটেনশন দুটো লাগবে, একটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রথমে তোমার পাইথন, এটা হচ্ছে কি মাইক্রোসফট লেখা থাকবে সেটা। ওকে, এটা পুরো টপেই চলে আসবে। দুই হচ্ছে কি কোড রানার। ওকে, ক্লিয়ার? এই দুটো ইনস্টল করে নিতে পারবে। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে পরের দিন স্ক্রিন শো করে দেখাবে। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপরে তোমরা কি করবে, নেক্সট এখানে এসে সেটিংসে আসবে। সেটিংসে এসে তোমরা কি লিখবে, রান ইন টার্মিনাল। রান ইন টার্মিনাল আছে, দেখো কোড রানার রান ইন টার্মিনাল, এটা তোমরা স্ক্রিনশট তুলে নাও। কোড রানার রান ইন টার্মিনাল, এটাকে তোমরা কিন্তু চেক করতে হবে। ওকে, বুঝতে পেরেছো? এটাকে কিন্তু তোমাকে চেক করে দিতে হবে। এটা চেক করলে তোমার কাজ শেষ। আমি এটাও লিখে দিচ্ছি। কোন থেকে যদি মানে পাইথনটা না করি তাহলে এখানে রান হবে না? না, রান হয়ে যাবে, কিন্তু তোমার কোড রানারটা ইনস্টল করতে হবে। পাইথন তুমি চাইলে পাইথন এক্সটেনশনটা নাও করতে পারো, তাহলে কি তুমি সাজেশন গুলো পাবে না আর কি। তোমার কোড রান হয়ে যাবে, কিন্তু কোড রানারটা তোমার লাগবে। ওকে, বুঝতে পেরেছো? ওকে স্যার। কোড রানারটা খালি চেক করতে হবে ওখানে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো সেটিংসে এসে কি চেক করবে, যে কোড রানার রান ইন টার্মিনাল। ওকে, ফার্স্ট এটাকে চেক করে নেবে, তাহলেই হয়ে যাবে। ওকে, স্ক্রিনশট তুলে নাও। যার যেটা প্রবলেম হবে আমাকে পরের দিন স্ক্রিনশট করে দেয়। বুঝতে পেরেছো? পরের দিন রিতম, প্রতীক, আকাশ, নেয়া, পল্লব, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। দাদা, হ্যাঁ বলো। পুরনো যে জাভার এক্সটেনশন গুলো ইনস্টল করা ছিল, ওর জন্য কোনো প্রবলেম হবে না তো? না না না, নতুন করে ভিএস কোড না পাচ্ছি না। না না, তোমার নতুন করে নামাতে হবে না। যদি থাকে অলরেডি, তোমার নতুন করে কিছু ডাউনলোড করতে হবে না। জাস্ট তুমি পাইথন ইনস্টলেশনটা করবে। তুমি জাভার কোর্সটা ছিল, তুমি কোড রানার করিয়ে দিয়েছিলাম, আই গেস। হ্যাঁ, তুমি করিয়ে দিয়েছিলে তো সবকিছু তখন। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি জাস্ট কি করবে, পাইথন ইনস্টল এক্সটেনশনটা করে দেবে, আর কিছু করতে হবে না। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে নেক্সট ডেট থেকে আমার কি হবে, আমি পাইথন পড়াবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি এই স্যাটারডে আর সানডে কি ক্লাস নেব? বলো বলো স্যার, ওই যে কোড রান ইন টার্মিনালটা ওটা একটু আরেকবার দেখান তো। ওটা কি হচ্ছে, তোমরা এখানে আসবে, ইএস কোডে আসবে। ইএস কোডে এসে এই যে ম্যানেজ বলে দেখো, গিয়ার সাইনটা আছে, দেখতে পাচ্ছ? দেখো দেখাচ্ছি, এটা দেখতে পেয়েছো? এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে যে সেটিংস, দেখো সেটিংস আসবে। সেটিংস আসার পরে তুমি এখানে জাস্ট কি লিখবে, দেখো এই যে সার্চ বক্সে তোমরা লিখবে কি, রান ইন টার্মিনাল। ওকে, দেখো এই জিনিসটা চলে আসবে।
দেখতে পেয়েছো, কোড রানার রান ইন টার্মিনাল, এটাকে তুমি শুধু চেক করে দেবে। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা স্যার। এবার তোমার যা অসুবিধা হবে আমাকে বলবে, আমি তারপরে দেখে দেবো। ক্লিয়ার? স্যার আমার তো আসছে না স্যার। আর তুমি কোড রানারটা যখন ইনস্টল হয়ে যাবে তারপরে তুমি এটা কিন্তু আসবে অপশনটা। কোড রানার কি তোমার ইনস্টল হয়েছে? কোড রানারটা হয়েছে কিন্তু পাইথনটা এখনো হয়নি। দুটো করে নাও তারপরে দেখবে, নাহলে আমাকে পার্সোনালি তুমি হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠাবেন, তখন বলে দেবো। ঠিক আছে স্যার। ওকে, আসবে এরকম হ্যাঁ, না, স্যার। তুমি একটু নিচে নিচে খুঁজে দেখবে রানিং টার্মিনালটা থাকবে। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, ক্লিয়ার? কারো কিছু কোয়েশ্চেন আছে নাকি বলো? না দাদা, ক্লিয়ার।